আশেপাশে ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন নগরবাসী। কেন এই ফুটওভার ব্রিজের প্রতি অনীহা তা জানাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, নিউ মার্কেট এলাকায় জাহিদ যেহেতু আছেন, সেখানে আসলে মানুষ রাস্তা পারাপার হবেন ফুটওভার ব্রিজ ব্যবহার করে, এটা প্রত্যাশিত, কিন্তু সেই প্রত্যাশা আসলে পূরণ হচ্ছে না। তো সেই প্রত্যাশা কেন পূরণ হচ্ছে না, মানুষের কেন অনীহা? জাহিদ, আপনি আসলে কি জানতে পারলেন, কি দেখছেন, কি বুঝছেন, একটু জানাবেন। আমরা আসলে যেটা বুঝতে চেষ্টা করছি যে সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে বা সাধারণত মানুষের জীবন যে কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সে কারণগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের সহকর্মীরা যারা আছেন তারা কিন্তু আসলে এই বিষয়গুলোই দেখার চেষ্টা করছেন, সড়কে গাড়ি চলাচল ঠিকমতো হচ্ছে কিনা, বা মানুষের যে পারাপারের ক্ষেত্রে নিজেদের যে অসচেতনতা, অসতর্কতা, সেটাও সড়ক দুর্ঘটনাগুলোর বা সড়ককে অনিরাপদ করে তোলার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে কিনা, সেটাই আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গাতেই। জাহিদ আছেন নিউ মার্কেটে। জাহিদ, কি অবস্থা দেখছেন, কি বুঝছেন? আরিফিন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আমরা দেখছিলাম আসলে মানুষজন যে ফুটওভার ব্রিজ কতটুকু ব্যবহার করছে এবং কতটুকু এড়িয়ে যাচ্ছে। তো আমরা আসলে খুব দুঃখজনক চিত্রই দেখতে পেয়েছি। আমরা শুরুতে সকালে ছিলাম ফার্মগেট এলাকায়, এখন অবস্থান করছি নিউ মার্কেট নীলক্ষেত যে এলাকা সেটি, এবং এখানেও কিন্তু সে একই চিত্র। ফুটওভার ব্রিজে মানুষের চলাচল করার যে প্রবণতা সেটি বেশ কম, বরং বেশ ঝুঁকি নিয়েই তারা আসলে রাস্তা পারাপার করছে, এমন সংখ্যাই বেশি। যারা কর্মে যাচ্ছেন, কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, কেউ বা কর্মের খোঁজে যাচ্ছেন, প্রত্যেকেরই আসলে সেই তারাটি দেখতে পেয়েছি ফুটওভার ব্রিজকে এড়িয়ে তারা আসলে রাস্তা পারাপার হওয়ার। আপনাকে যদি ঘুরিয়ে একটু দেখায় এখানে, যে মানুষজন কিন্তু একটু চাইলেই দু এক কদম হেঁটে এসে তারপরে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করতে পারত, কিন্তু নিউ মার্কেট নীলক্ষেতের মধ্যবর্তী যে এলাকা, সেখানে কিন্তু আপনি দেখবেন মানুষ অনায়াসে হাত ইশারা করে, হাত উঁচু করেই রাস্তাটি পার হচ্ছেন, এবং এখানে কিন্তু গাড়ি ঘোড়া বেশ দ্রুতগতি গাড়ি ঘোড়ায় চলছে, কিন্তু সেগুলোকে একেবারেই পাত্তা দিচ্ছেন না এখানকার স্থানীয়রা বা এখানে যারা চলাচল করছেন তারা, এবং সেগুলোকে এড়িয়ে গিয়েই তারা তাদের কর্মে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাচ্ছেন। আপনাকে যদি আপনি আরো একটু কাছ থেকে দেখাই, এখানে কিন্তু আপনি দেখবেন যে দূরপাল্লার বিভিন্ন বাস এবং ঢাকার বিভিন্ন যে সকল বাসগুলো চলাচল করে থাকে, সেগুলো প্রায় অধিকাংশ বাসই কিন্তু এখানে চলাচল করছে সকাল থেকেই, কিন্তু সেগুলোকে একেবারেই পরোয়া করছেন না এখানে যারা চলাচল করছেন তারা। তবে আমরা কিন্তু কিছু সচেতন মানুষকেও পেয়েছি যারা এরকম একটা দুঃসময়ে এসেও আসলে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছেন। এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি, তার সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই যে তারা আসলে কেন এই ফুটওভার ব্রিজটি এখনো ব্যবহার করছেন, কতটুকু তারা সচেতন, এর পাশাপাশি এটাও শুনবো কতটুকু সমস্যা প্রবণ মনে করছেন এই ফুটওভার ব্রিজটি। আপনার কাছে এই ফুটওভার ব্রিজের কি কি সমস্যা চোখে পড়ে? হ্যাঁ, তো এই ফুটওভার ব্রিজে যে সমস্যাগুলো আমি দেখলাম, তো আমি রোডটা পার হতে চাচ্ছিলাম, তো সামনে দিয়ে যে আমি দেখলাম যে এখানে মলমূত্র পড়ে আছে। তো এখানে এগুলো কারা করে? এগুলো মূলত করে যারা এখানে রাতে ঘুমায় বা রাতে যারা এখানে থাকে। কিছু লোক আছে রাস্তায়, যারা রাস্তায় ফুটপাতে থাকে, নেশা করে। তো এখানে আমি নেশা যে একটা পলিথিন বলে, ওইটা আমি পরে থাকতে দেখলাম। তো পরিবেশটা যদি একটু সুন্দর থাকে, ফুটওভার ব্রিজ দিয়ে সবাই পার হতে চাবে। তো সেক্ষেত্রে আমার মতে এখানকার সিটি কর্পোরেশনের একটু নজর রাখা উচিত এখানে, যাতে ফুটওভার ব্রিজটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাহলে খুবই সবার জন্য পরিবেশ বান্ধব হবে এবং চলাচলের জন্য ভালো হবে। থ্যাংক ইউ। আরিফিন, আসলে যে সকল মানুষগুলো এখনো ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন তারা কিন্তু দুষছেন সিটি কর্পোরেশনের দিকেই নজর তুলছেন, কেননা এর রক্ষণাবেক্ষণ দেখভাল করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনেরই। তো আমাদের আরেক সহকর্মী স্বপন আহমেদ, তিনি কিন্তু সকালে ধানমন্ডি এলাকায় ছিলেন, এখন অবস্থান করছেন শ্যামলীতে। সড়কের যে বিশৃঙ্খলা কিংবা অনিয়ম কিংবা নিয়ম ভাঙার যে প্রবণতা, সে খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী স্বপন আহমেদ তিনি জানাবেন সেখানকার খবর। স্বপন, শ্যামলীতে কেমন দেখছেন সড়কে শৃঙ্খলা কিংবা বিশৃঙ্খলা? আচ্ছা, ধন্যবাদ জাহিদ। আপনি যেমনটি আমাকে বললেন যে এই যে আপনার ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজের পাশাপাশি রাস্তায় কিন্তু যে পরিবহনগুলোর যে বিশৃঙ্খলা, সেটি কিন্তু একদম বেশি চোখে পড়ার মতো, যাতে সবসময় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর শ্যামলীতে। আমার চিত্রটি আপনাকে দেখাই। কিছুক্ষণ আগেও কিন্তু আমি এখানে অবস্থান নিয়েছি 8টা 20 মিনিটে, এখন বাজে প্রায় 9টা 10 মিনিট। তো এই কয়েকটা মিনিট যে গেল, 40 মিনিটের মতো, 40 থেকে 50 মিনিট, এইখানে কিন্তু গাড়ির একটা লেন আমি দেখতে পেলাম, একদম স্থির হয়েছিল গাড়িগুলো।
তো এখানকার মানুষজন বা এখানে এসে আমি যে চিত্রটি দেখতে পেলাম, এই যে আশেপাশের এই রাস্তা যে ব্যবহার করা গাড়িগুলো, অর্থাৎ মোটরসাইকেল, প্রাইভেট কার, বিভিন্ন গণপরিবহন, এই গাড়িগুলোর কিন্তু একেবারেই শৃঙ্খলার মধ্যে নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে একটা অবস্থা, একটা গাড়ি আরেকটা গাড়িকে আরেকটা লেনে গিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু রাজধানীর বেশিরভাগ মহাসড়কগুলোতেই, শুধু এই গণপরিবহন নয়, বিশেষ করে মোটর সাইকেলগুলো এবং সিএনজিগুলো যেগুলো চলে, এই গাড়িগুলো কিন্তু তারা একেবারেই লেন যে মানার একটা প্রবণতা সেটি তাদের মধ্যে একেবারেই নেই। তো মোটরসাইকেলের বিষয়ে আমি আপনাকে একটু বলে রাখি, এই যে মোটরসাইকেলগুলো চলে, এরা কিন্তু বেশিরভাগ মোটরসাইকেলই হচ্ছে বিভিন্ন রাইড শেয়ারিং এর অ্যাপস বা নিজে ব্যক্তিগতভাবেও চালিয়ে থাকে, যারা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গা পৌঁছে দেয়। এই যে পৌঁছে দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়েই কিন্তু তারা একটু ওভার গতিতে এবং অতি তাড়াতাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এই অতি দ্রুত তারা যেতে চায়। অতএব এই যাওয়ার কারণে কিন্তু তারা লেন পরিবর্তন করতে হয় এবং পাশাপাশি গতিও কিন্তু বাড়িয়ে রাখতে হয়, যার কারণে কিন্তু পেছনের যে গাড়িগুলো থাকে তাদের দুর্ঘটনার প্রবণতা একটু বেশি থাকে। তো আমি এর আগেও রাজধানীর ধানমন্ডিতে ছিলাম, সেখানেও চিত্র একই। রাজধানীর প্রায় বেশিরভাগ সড়কেই কিন্তু এই যে মোটরসাইকেলগুলোর যে উৎপাত, মোটরসাইকেলগুলোর যে লেন না মানার যে একটা প্রবণতা, এটি কিন্তু একেবারেই বেশি। তো সর্বশেষ এই বলতে হয় যে সরকারের এই নানা পদক্ষেপ, বিভিন্ন ধরনের পদক্ষেপ, মোটরসাইকেল রুখতে, মোটরসাইকেলের গতি রুখতে, বিশেষ করে লেন পরিবর্তন না করতে, এই যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো কিন্তু রাজধানীর মহাসড়কগুলোতে বিশেষ করে মোটরসাইকেলগুলো একেবারেই মানছে না, যার কারণেই কিন্তু এই রাস্তায় কিন্তু স্থবির একটা পরিস্থিতি তৈরি হয়। এতে বরাবরের মতোই আসলে একদম হতাশা এবং সেই সাথে ভোগান্তি নিয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। তো এই ছিল ঢাকার মহাসড়কের মহাসড়কগুলোর অবস্থা। আমরা চলে যাব ময়মনসিংহের ভাল্লুকাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন, তিনি আমাদের আরো বেশ কিছু বিষয় আমাদের জানাবেন। সুমন, আপনি আমাদের জানান। স্বপন, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ শ্যামলে থেকে শুনছিলাম ঢাকার মহাসড়কগুলোর খবর। দর্শক, আমি এখন রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে। এই মহাসড়ক দিয়ে কিন্তু ময়মনসিংহ বিভাগীয় শহর সহ মোট 4টি জেলার মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে। তো আমরা সংবাদকর্মী হিসেবে প্রতিদিনই কিন্তু এই মহাসড়কে দুর্ঘটনার খবর আমাদেরকে কাভার করতে হয়। আমরা প্রতিদিনই প্রায় দুর্ঘটনার খবর আমরা দেখি। আমি যদি বলতে চাই যে আসলে এই মহাসড়ক দিয়ে বেপরোয়া যান চলাচল এবং লক্কর যে গাড়িগুলো রয়েছে, ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে, সেগুলো চলাচল সহ যে ট্রাফিক আইন যে রয়েছে, সেগুলো কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যে যানগুলো রয়েছে সেগুলো অধিকাংশই মানছে না। আরেকটি বিষয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রয়েছে, আমি যদি বলতে চাই যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কিন্তু ইচ্ছা মাফিক ইউটার্ন বসিয়ে রাখা হয়েছে। আপনি যদি জানতে পান যে মহাসড়কে কিন্তু রিক্সা পারাপারের জন্য সেখানে ইউটার্ন রয়েছে এবং সেখানে জায়গা রয়েছে, যার ফলে কিন্তু এই মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা হয়েছে ময়মনসিংহের ত্রিশালে কিন্তু প্রায় এই দুর্ঘটনা ঘটছে। আরেকটি বিষয়, মহাসড়ক দিয়ে কিন্তু যেটি হরহামেশাই চলছে সেটি হচ্ছে থ্রি হুইলার, যেমন সিএনজি, অটো, টেম্পো, নসিমন, করিমন, রিক্সা সহ যে থ্রি হুইলার গুলো রয়েছে, অবৈধ যে যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু হরহামেশা এই মহাসড়ক দিয়ে চলছে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে তেমন কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। তো সাধারণ মানুষ যারা রয়েছে তারা বলছে যে আসলে সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে তাদেরকে আরো বেশি তৎপর হয়ে যেন তারা এই আইনগুলো প্রয়োগ করে। তো সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব ফেনীতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে দিদার। আমরা জানবো সেখানকার মহাসড়কের যে খবর সেটি আমরা জানবো। এখন চলে যাব আমরা ফেনীতে। ধন্যবাদ সুমন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে অংশ, এখানে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে অংশটি পড়েছে সেটি হচ্ছে প্রায় 26 কিলোমিটারের মতো। এই 26 কিলোমিটার অংশে কিন্তু প্রায় বেশ কয়েকটি ক্রসিং রয়েছে। সেই ক্রসিংগুলোতে আসলে ট্রাফিক ব্যবস্থা নেই,
এর পাশাপাশি কিন্তু আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের যে সার্ভিস লেন থাকার কথা, আসলে সে সার্ভিস লেন না থাকার কারণে কিন্তু আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আমরা যেটি দেখছি। এবং এই ক্রসিংগুলোতে ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে যেটি হচ্ছে আসলে যখনই কারো রাস্তা পার হওয়ার দরকার হচ্ছে তারা কিন্তু নিজেরাই কিন্তু আসলে পার হচ্ছে, সে কারণে কিন্তু আসলে দুর্ঘটনা বেশি ঘটছে। আর পাশাপাশি আসলে এই মহাসড়কে অসংখ্য গাড়ি কিন্তু চলাচল করে, যে সকল গাড়িগুলোর অদক্ষ ড্রাইভার রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, এবং এখানকার যারা গাড়ির চালক রয়েছেন তারা কিন্তু আসলে এখানকার যারা হেল্পার তাদেরকে দিয়ে গাড়ি পরিচালনা করছেন, যেসব কারণে আসলে প্রতিনিয়তই কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। আর বিশেষ করে বলতে হয় যেখানে এই 26 কিলোমিটার মহাসড়ক অংশে আসলে দুটি পুলিশ ফাঁড়ি রয়েছে যারা হাইওয়ে মহাসড়কে যাদের পাহারায় থাকার কথা, কিন্তু আমরা যতটুকু দেখেছি এবং এখানকার যারা চলাচলরত যাত্রী রয়েছেন এবং স্থানীয় মানুষ রয়েছেন তারা বলছেন যে আসলে সড়কের দায়িত্বে যারা আছেন, যারা সড়ক পাহারা দেওয়ার কথা, কিন্তু তারা আসলে সড়ক পাহারা দিচ্ছেন না, যে কারণে আসলে এখানকার এই মহাসড়কে আসলে দিন দিন দুর্ঘটনা বাড়ছে। আর প্রায়ই আমরা দুর্ঘটনার খবর শুনছি এবং সেই দুর্ঘটনার খবরে আমরা বেশ কিছু মানুষের হতাহত হতে দেখেছি এবং বেশ কিছু নিহত রয়েছে। এখন পর্যন্ত ফেনীর অংশে প্রায় 24 থেকে 25টির মতো আসলে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় প্রায় 22 থেকে 23 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। জি, আমার কাছে ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ।